এইভাবে এত বেচেন না। তারা কি করে, তাদের জন্য মানে 2 নম্বরই যারা করে আর কি, তারা 2-3 জাতের বুকস মেনটেন করে। একটা বুকস মেনটেন করে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, তখন ওই স্টাইলে দেখা এই যে প্রফিট এত হয়েছে। একটা বুকস মেনটেন করে আপনার ওই রেগুলেটরি বডির কাছে দেওয়ার জন্য, অর্থাৎ এনবিআর এর কাছে দেওয়ার জন্য, তখন ওইভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখা। হ্যাঁ, গভর্নমেন্ট হলে ধরে না? ধরবে না মানে কি? অবশ্যই ধরবে। ধরার জন্যই তো যারা বসে আছে তারা ধরাই তাদের কাজ। স্যার, অডিট ফার্মরা যখন অডিটে যায় তখন তাদেরকে কোন বুক দেখানো হয় তাহলে? সেটাই তো বলছি, সব তো এক বুকই দেখানোর কথা, সব তো এক বুকই দেখাবে। কারণ কেউ যদি এরকম করে অডিট ফার্ম যখন দেখাবে, তখন তো অডিট ফার্মের ওই আপনার যেগুলা এনবিআর এ দিবে সেগুলোই দেখাবে, কমাই দেখাবে। স্যার তাহলে তো এটা ধরা পড়ে। হ্যাঁ, ধরা তো ব্যাংকেটাই মনে হয় উল্টা পাল্টা করে বেশি। ধরার জন্যই তো যত করতে করে সব যে বলা হচ্ছে যে আপনার এখন ডিজিটাল করার জন্য, অনলাইন ট্রানজাকশন করার জন্য, অনলাইন যদি থাকে তাহলে সে তো চুরি করতে পারবে না। খাতায় হলে না সে এটা লিখলো না, খাতা চেঞ্জ করে ফেললো। যদি সফটওয়্যারে করে সেটা তো আপনি করতে পারবেন না, উল্টা চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট। এইসব আপনি আমরা বেশি সময় নষ্ট করবো না, অন্যদিকে যান। কোনো কোশ্চেন আছে বলেন? আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারো কথা কাজ হচ্ছে এখানে। হ্যাঁ, চলে। শোনা যাচ্ছে না? আর মনে হচ্ছে কারো কোশ্চেন আছে, পরে টপিকসে যান। জি স্যার, সামনে যান স্যার। না, এখন আমরা মানে অপশন আছে আর কি, আমি একটা যে শেয়ার দিছি, ওটা ঘুরতেছে। তাহলে একটু শেয়ার করুন স্যার, एग्जाम কবে হওয়ার সম্ভাবনা আছে স্যার? এই কোশ্চেন আনসার আমার কাছে নাই। সবাই তো স্যার এক কথা বলে স্যার। এটা আমাদের চেয়ে আপনারা মনে কি ভালো জানেন। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের ফার্স্ট উইকে। আচ্ছা, একটা জিনিস দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু খুব গভীরভাবে দেখেন। আপনারা পারলে আপনার মোবাইলে স্লাইড করে দেখেন, মানে আপনার স্ক্রিনশট প্রিন্ট দিয়ে অথবা কপি করে রাখতে পারেন। এই যে দেখেন, যখন অর্গানাইজেশন চলে, যদি যেহেতু আমি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে কাজ করি, আমি আসলে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন নিয়ে এইসব লিখছি। হ্যাঁ, এখানে বোর্ড মেমো থাকে। বোর্ড মেমো আপনাদের পরীক্ষা এরকম কোশ্চেনও আসতে পারে। বোর্ড মেমো কিভাবে হবে? বোর্ড মেমো, রাইট এ বোর্ড মেমো, যে কোনো একটার উপর বেসিস করে বলা আসতে থাকবে, আপনাকে একটা মেমো লেখেন। মেমো রাইট এ মেমো অ্যাবাউট দিস এই উপর ভিত্তি করে এটা একটা মেমো বলা আছে। রিভিউ অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য ব্যাংক ফর দ্য কোয়ার্টার ইন্ডেড অন এত, যে কোনো একটা কোয়ার্টারের উপর ভিত্তি করে প্রতি বোর্ডে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি কি করছে এই 3 মাস, এগুলা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হয়, যেটা আমার কাজ আর কি। রিপোর্ট তৈরি করতে হয় পুরো 3 মাসের বেসিসে। এই রিপোর্টটা বোর্ড অফ ডিরেক্টর যারা বোর্ডে এটা প্লেস করতে হয়। আর বোর্ড মেমোটা কি? বোর্ড মেমো কাকে বলেছে? হ্যাঁ, বোর্ড মেমো মানে বোর্ডকে জানানো। বোর্ড মেমো মানে বোর্ডকে জানানো, এবং বোর্ড এটা পারমিশন দেওয়া। এই বোর্ড মেমো নাম্বার, আপনি এই বোর্ডের থেকে এই বোর্ড আলাদা আলাদা এরকম নাম্বার পড়তে থাকে বছরের শুরু থেকে লাস্ট পর্যন্ত। এখানে বোর্ড মেমো এই নাম্বারটা পড়বে, বোর্ড মেমো নাম্বার থাকবে, ডেট থাকবে। এই পাশে 2 কাদের বরাবর মেমোটা লিখতে করতেছি। যে কোনো মেমো আপনি করলেন, আমি বোর্ড মেমো বাদ দিলাম, আপনার কোন কারণে পরীক্ষা মেমো আসলো, এগুলো বিজনেস কমিউনিকেশন আপনার পড়ার কথা। ঠিক আছে, যদি না পড়ে থাকেন তাহলে এই জন্য আবার বলতেছি। মেমো নাম্বার থাকবে, ডেট থাকবে। টু অ্যান্ড ফ্রম, মেমো লিখতে হলে একজনের বরাবর লিখতে হবে, এবং ফ্রম একজনের কাছ থেকে যাবে।
এখানে বোর্ড মেমো সেজন্য বোর্ড অফ ডিরেক্টরদের বরাবর লেখা আছে। ফর্ম হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও থেকে, সিইও এটা বোর্ড মেমোটা পাঠাইছে বোর্ডের কাছে। হ্যাঁ, সাবজেক্টটা লিখবেন, সাবজেক্ট রিভিউ অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য ব্যাংক ফর দ্য কোয়ার্টার এন্ডেড অন এত। আপনি কি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করছেন স্যার? আমি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করছি না, আমি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আর কি, পুরো ডিভিশনের মানে আমার উপরে সিআরও আছে, আমি ইনচার্জ হিসেবে আছি। এইচআর স্যার? ইনচার্জ হিসেবে আমি আছি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন। ওকে স্যার। সিআরও স্যার 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 হ্যাঁ, স্যার কোন ব্যাংক জানি? আমি এক্সিম ব্যাংকে আছি। এই যে দেখেন এখানে হচ্ছে এই যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট রিভিউ অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য ব্যাংক ফর দ্য কোয়ার্টার এন্ডেড অন এত, প্রতি কোয়ার্টার এন্ডেডের এই হিসাবে লিখবেন। এখানে আপনি আপনার মতো কিছু ব্যাখ্যাটা লিখবেন, কারণ এমডি বোর্ড অফ ডিরেক্টরদেরকে প্রথমে বুঝাইতে হবে কেন এই অ্যাক্টিভিটিস গুলা সে এখানে সাবমিট করলো। এখানে বলা আছে এই যে রকমের কথাবার্তা, এটা হচ্ছে আবার রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, বোর্ডের একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি থাকে। কমিটি যে কাজ এগুলা দেখছে সেটার একটা মিনুটস তৈরি করতে হয়, সেই মিনুটসটা আমি বোর্ডে প্লেস করতেছি। তাহলে দেয়ারফর দ্য মিনুটস অফ দ্য nth মিটিং, অর্থাৎ যে সংখ্যার মিটিং অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ড হেল্ড অন এত ইজ প্লেসড বিফোর দ্য বোর্ড ফর ইউ কাইন্ড রিভিউ অ্যান্ড পেরুজাল। হ্যাঁ, সেটাকে এখানে নিচে থাকবে যে যিনি এমডি তার নাম এবং তার পদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। এই লিখে এটা একটা দেওয়া, এটাকে বলা হচ্ছে বোর্ড মেমো। বোর্ডের কাছে যে কোনো মেমো প্লেস করার যে একটা মাধ্যম, সেই মেমো লেখার যে একটা ওয়ে, সেই ওয়েটা আপনাদেরকে দেখালাম। দেন আমরা যাচ্ছি আমি বলছিলাম যে এই যে নোটিশ, এই নোটিশ অলরেডি আমি ওখানে দেখছেন, আপনারা অ্যানুয়াল রিপোর্টে দেখছেন। আমি আমাদের যে রকমের নোটিশ করতেছি, এটা হচ্ছে একটা নোটিশ। হ্যাঁ, নোটিশ হচ্ছে আমাদের যে কোনো নোটিশ যদি আপনি পরীক্ষা আসে তাহলে এইভাবে লিখবেন। হ্যাঁ, এখানে এই যে আপনার রেফারেন্স নাম্বার, ডেট, কাদের বরাবর আপনি নোটিশটা করতেছেন এই তাদের বরাবর এখানেও লিখতে পারেন, অল মেম্বার। ঠিক আছে, নোটিশ অফ দ্য nth মিটিং অফ দ্য এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এটা হচ্ছে একটা নর্মাল যদি কোনো মিটিং এ নোটিশ করেন নিজেদের ভিতরে বা অন্য কোনো ইয়েতে, তাহলে এটা। আর ওইটা যে অ্যানুয়াল রিপোর্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যদি কোনো অ্যানুয়াল জেনারেল মিটিং এ নোটিশ করেন তাহলে সেভাবে করতে পারেন। হ্যাঁ, কিন্তু এভাবে করলে আপনার হবে, সমস্যা নেই। নোটিশ ইজ হিয়ার বাই given to the members of the nth meeting of the risk management committee of Executive Bank of Bangladesh Limited to be held at bank office to discuss the following agenda. Agenda কি? Perform the minutes of the n-1th meeting, অর্থাৎ যে মিটিং এর আপনি নোটিশ দিচ্ছেন এর আগের মিটিং এর মিনিটসটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, কম্প্রিহেনসিভ রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট অফ দ্য ইয়ার ইন্ডেড, এখানে যেইটার উদ্দেশ্যে আপনি যে রিপোর্টটা দিবেন সেই রিপোর্টের কথাটা আমি এখানে বলছি। এখানে আরেকটা রিপোর্ট, দুইটা রিপোর্ট এখানে আমি এই দুইটা রিপোর্টের কথা বললাম, আমি আগে কনফার্ম করবো এবং আদার্স অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো যে কোনো ঘটনা মানে আপনার এখানে আলোচনা হতে পারে। এই বলে আমি আমার এই যে যিনি সিআরও, সে যেহেতু রিস্ক ম্যানেজমেন্টের সিআরও এখানে নোটিশে সাইন করবে, সে প্রধান। এই হলো কপিস টু কাদেরকে দিলাম, এই কপিটা দেখতে দিলাম। এটা হলো একটা নোটিশ। তাহলে আমরা বোর্ড মেমো দেখলাম, নোটিশ দেখলাম, নোটিশ দুইটা দেখলাম, একটা হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং এর একটা নোটিশ দেখলাম আর নরমাল মিটিং এর একটা নোটিশ দেখলাম। এখানে দেখেন মিনুটস যে আমরা বলতেছি, মিনুটসটা কি রকম ভাবে থাকবে, মিনুটসটার স্টাইলটা কি দেখেন। মিনুটস অফ দ্য nth মিটিং, অর্থাৎ আমরা যে সংখ্যা যততম মিটিং এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ড এর একটা মিনুটস আমি এখানে লিখলাম, বোর্ডের একটা মিটিং এর মিনুটস। হ্যাঁ, বোর্ড মিটিং এর মিনুটস। যে মিনুটসটা কি বলা আছে, the nth meeting of the risk management committee of the board of XYZ Bank Limited held on at the bank's head office at the Mr. Imok and chairman of the risk management committee, যিনি চেয়ারম্যান তার নামটা লিখতেছি আমি এখানে, Mr. MD Imok and the chairman of the risk management committee of the board decided over the meeting. The following members of the committee were present in the meeting. Meeting এ কারা কারা প্রেজেন্ট ছিলেন, এই মেম্বারদের নাম, এই যে কমিটি সেই কমিটি মেম্বারদের নাম, চেয়ারম্যান, যে মেম্বার এবং ম্যানেজিং ডিরেক্টর। নরমালি যে কোনো মিটিং এ, ব্যাংকিং মিটিং এ সে থাকতে হয় এক্স অফিস হিসাবে। দেন মিস্টার এক্স এন্ড কোম্পানি সেক্রেটারি and secretary of the risk management committee of the board was present in the meeting. এবং আমাদের যেহেতু এটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটির মিটিং, সেখানে কোম্পানি সেক্রেটারি তো সব মিটিং এরই আপনার মিটিং এরই সেক্রেটারি,
সে থাকবে, কোম্পানির সিএফও যিনি থাকেন সে উপস্থিত থাকেন, যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট সেহেতু সিআরও উপস্থিত থাকবে। ঠিক আছে, এইভাবে দিয়ে তারপরে মানে এমডি সেটা শুরু করে দেওয়ার পরে তারপরে কি হয়, এজেন্ডাগুলা, এই এজেন্ডা আকারে আপনারা লিখবেন। এই যে এজেন্ডা 1, এজেন্ডা 2, হ্যাঁ এইভাবে আপনারা লিখবেন। এজেন্ডা 1 কি, যেটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বোর্ডের যেটা হয়েছে সেটা আগের মিনিটসটা। এজেন্ডাগুলো কি কি, এই যে আপনি যখন নোটিশ দিবেন এই নোটিশের অনুযায়ী আপনার এজেন্ডাগুলো হয়। যদিও এই নোটিশের সাথে এটা কিন্তু মিলবে না, এটা হচ্ছে একটা এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির মিটিং এর নোটিশ, আর এই মিনিটসটা হচ্ছে একটা বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির মিনিট। ঠিক আছে, দুই জিনিস। তাহলে এজেন্ডা 1 আপনি শুধুমাত্র ফরম্যাটটা খেয়াল রাখবেন। এজেন্ডা 1 আপনি এজেন্ডা লিখবেন এখানে, এজেন্ডা 2 এরকম এজেন্ডা লিখবেন, লিখে আপনার সর্বশেষ যে কাজটা হবে এখানে এজেন্ডাগুলো আলোচনার পরে, হ্যাঁ তারপরে হচ্ছে এই কনক্লুডিং স্পিচ দিবেন। দেন এখানে সাইনটা হবে, দেখেন মিনিটসের ক্ষেত্রে সাইনটা হবে দুইটা, হ্যাঁ বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির মিটিং এর ক্ষেত্রে মিনিটসের ক্ষেত্রে দুইজনের সাইন, একটা হলো কোম্পানি সেক্রেটারি আর একটা হলো চেয়ারম্যান। দেন আমি নিয়ে আসছিলাম একটা বোর্ড রেজুলেশন। বোর্ড রেজুলেশনটা কি হয়, বোর্ড রেজুলেশন হচ্ছে বোর্ডের যে ডিসিশনগুলা সিদ্ধান্ত আকারে পৌঁছায় এবং যেগুলো পরবর্তীতে বিভিন্ন জায়গায় আপনার প্লেস করতে হয়, সেটা হচ্ছে বোর্ড রেজুলেশন। মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ XYZ লিমিটেড, দেখেন এখানে ডেট থাকবে, বোর্ড রেজুলেশনের ডেট থাকবে, এখানে লিখতে হবে বোর্ড রেজুলেশন। মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ XYZ লিমিটেড was held at the meeting was presided over the Mr. X, chairman of the XYZ limited. The following decisions are taken in the meeting as per agenda wise এখানে ডিসিশন হয়েছে। এজেন্ডা থেকে যেগুলো আছে তার ভিতরে এই দুইটা ডিসিশন নেওয়া হয়েছে। ডিসিশন গুলো কি, একটা হচ্ছে তারা ব্যাংকে একটা ওপেন করবে এবং এই ব্যাংকে তারা কিভাবে সাইন করবে, ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য তারা সিগনেচার করবে। এইটা এখানে আপনার নিজে ফলোইং ডিরেক্টরস অফ কোম্পানি প্রেজেন্ট ইন দ্য মিটিং। মিটিং এ কারা কারা উপস্থিত ছিলেন, XYZ, হ্যাঁ চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর এখানে সিগনেচার করবে। এই ছিল বোর্ড রেজুলেশন। ঠিক আছে, এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। মোটামুটি আমার মনে হয় আমি অনেক কিছু দেখাইতে পারছি, যেটা অনলাইন ক্লাস হওয়ার মানে আপনার সুফলটা পাইলেন। আমি ক্লাসে এত কিছু দেখাইতে পারি না, এত সময় পাওয়া যায় না, এত বেশি এলাবোরেট সিলেবাস আমি ওই পর্যন্ত যাইতেই পারি না। হ্যাঁ বলেন। ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও দুইটা পদের মধ্যে কি আসলে বেসিক্যালি শোনা যাচ্ছে না, আবার বলেন সুন্দর করে। ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এই দুটো কি পদ না, এই ব্যক্তি দুইটা ডেজিগনেশন হোল্ড করে? ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এটার মধ্যে একজন এটা একজন একই পদ। আসলে দুইটা টাইটেল কেন ইউজ করা হয়? দুইটা টাইটেল কেন ইউজ করা হয় আমি নিজে জানি না। ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হচ্ছে আপনার এটা হচ্ছে এই অর্থে করা হয়, আপনার যে অর্গানাইজেশনে আপনার ডিরেক্টর থেকে ম্যানেজিং ডিরেক্টর হয়, স্যালারিড পারসন না। ঠিক আছে, সেখানে শুধু ম্যানেজিং ডিরেক্টর ইউজ করে, আমি যেটা দেখছি আর কি। আর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও যিনি আপনার এক্স অফিসিও মেম্বার, অর্থাৎ তাকে স্যালারিড পারসন, তাকে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব, এন্ড হচ্ছে তার চিফ এক্সিকিউটিভ অফিসার। এই যত অফিসার গুলো আছে এটাকে দুইটা অর্থ। একটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর মানে হচ্ছে যে ডিরেক্টরদের সাথে সে মিটিং এ থাকবে, সেটা ডিরেক্টরদের একটা পার্ট, এই জন্য সে ম্যানেজিং ডিরেক্টর। আর চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে আপনার যত এমপ্লয়ি থাকবে সেই এমপ্লয়ীদের চিফ উনি, যে কোনো অপারেশনের এবং যে কোনো ক্ষেত্রে ডিসিশনের মালিক হচ্ছেন উনি এমপ্লয়ীদের। এই ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার ইউজ করা হয়। এই ক্ষেত্রে তাহলে আপনার সাথে মানে যদি এমডিএন সিও একটা হোল্ডিং এন্ড সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে হোল্ডিং এর এমডিএন সিও হয়, তাহলে কি স্যার সিওটা সাবসিডিয়ারির সকল অফিসারদেরই এক্সিকিউটিভ অফিসার হবে নাকি শুধু হোল্ডিং এর হবে? সাবসিডিয়ারি স্যার এখানে ওই সিইও যে থাকে সে শুধু আমার মনে হয় যে অপারেশনটা দেখে, আর সিইও যে হবে সে ওই ইউনিটের হেড, অপারেশন এবং অন্যান্য বিজনেস। না, ওনার কোশ্চেনটা ওটা না, ওনার কোশ্চেনটা হচ্ছে এমডি এবং সিইও। এমডি তে আমি আসছি স্যার, এমডি তো আপনি যেটা বললেন ওটাই যে সে সিইওরও বস হতে পারে। হ্যাঁ, এমডি হচ্ছে সিইওর উপরে, সিইওর উপরে, এমডি সে বোর্ডে থাকবে, সে বোর্ডের মেম্বার। সিইও আপনার বোর্ডের মেম্বার না, সিইও বোর্ডের মেম্বার না, ওই ইউনিটের হেড। সে
সিইও হচ্ছে যত এক্সিকিউটিভ থাকবে, যে অপারেশনাল ওই অফিসে ওই ইউনিটে হ্যাঁ তার অফিসে যে তার আন্ডারে যে থাকবে তার প্রধান তাদের সে প্রধান, এবং ওখানে অপারেশন এবং পিপুলদের প্রধান। আর সিও যে হবে সে শুধু অপারেশনের প্রধান। সেটা আরেকটা সিইও, চিফ অপারেটিং অফিসার, অফিসার সেটা আরেকটা। হ্যাঁ, এই জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা যেগুলোর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সে যেহেতু বড়ও থাকতে হয় এবং সে যেহেতু এমপ্লয়ীদেরই প্রধান, এই জন্য তার ক্ষেত্রে বলা হয় এমডি এন্ড সিইও। স্যার রেজুলেশন আর মিনিটস এর মধ্যে একটু পার্থক্যটা বলবেন স্যার? মিনিটস হচ্ছে আপনার যে কোনো মিটিং এর আপনার যে কার্যবিবরণীগুলা যা যা হয়েছে এবং সেই ডিসিশন গুলা তৈরি করা বা লিখিত আকারে যখন মানে যে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো যখন লিখিত আকারে আছে তখন তাকে বলা হচ্ছে মিনিটস। আর রেজুলেশন হচ্ছে সাধারণত বোর্ডের অথবা আপনার যে যখন কোনো ডিসিশন আকারে হয় এবং এটা যখন আপনার যত স্টেক হোল্ডার আছে সব স্টেক হোল্ডারদের জ্ঞাতার্থে মানে আপনার জানানো হয় তখন এটি রেজুলেশন আকারে প্রকাশ করতে হয়। এটা একটা রেজুলেশন যখন হয় তখন এটা একটা ডকুমেন্ট আকারে হয়ে যায় এবং এটাই একটা ডিসিশন এবং এটা একটা বাই ল এর মতো হয়ে যায়। এটা আইন তখন স্যার এবং পালনীয়। আর মিনিটসটা হচ্ছে আমরা যেটা আলোচনা করলাম মিটিং এ সেটা ওই মিটিং এর যে সদস্য আছে তাদের সবাইকে জানানো। এটা হচ্ছে মিনিটটা শেয়ার হোল্ডার জানানো হয় না, শেয়ার হোল্ডারদের না 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 মিনিটসটা শেয়ার হোল্ডারদেরকে জানানো হয় না, রেজুলেশনটা জানানো হয়। মিনিটসটা যারা মিটিং এ উপস্থিত ছিল তাদেরকেই মিনিটসটা জানাতে হয়, ঠিক আছে, তাদেরকে দেওয়া হয়। এটা মিটিং চলাকালীন পরবর্তী মিটিং এ, হ্যাঁ পরবর্তী মিটিং এ তাদেরকে জানানো হয় না, নিয়ম হচ্ছে আগেই মিটিং এ জানাতে হয়। হ্যাঁ পরবর্তী মিটিং এটারে মানে ওই যে এপ্রুভ করে যে আগে যে মিনিটসটা হচ্ছে এর ভিতর কোনো আলোচনা সমালোচনা থাকলে চেঞ্জ করলে যদি করতে হয় করবে, নতুবা আগেরটা এপ্রুভ হিসেবে ধরে নেওয়া হয়। স্যার মিনিটটা কি কখন তৈরি হয়? আগের মিটিং এর শেষে নাকি আগে মিটিং এর চলাকালীন? মিটিং এর পরে তৈরি করে ওই মিটিং এ তো আর পড়ার উপায় থাকে না। ওই মিটিং তো আমি আজকে মিটিং করলাম, এটা আমি মিনিটসটা মিটিং এর পরে যে ডিসিশন গুলো হয়েছে সেই ডিসিশনটা কালকে মনে করেন আমি তো তৈরি করবো বা অথবা 3 দিন পরে তৈরি করবো। তৈরি করার পর ওটা আমি সাইন করে নিব এবং ওইটা আমি সবাইকে পৌঁছে দিব, অথবা যদি পৌঁছে দিতে না পারি নেক্সট মিটিং এ আমি এটা উপস্থাপন করবো, সবাইকে দিব, সবাই এই উপরে আলোচনা করবে, সেটা এপ্রুভ করে নিতে হবে। আগে পরবর্তী মিটিং শুরু হওয়ার আগেই মিনিটসটা এপ্রুভ করে নিতে হবে। স্যার আমরা যখন ওই যে নোটিশ দিচ্ছি তখন তো এজেন্ডা বলে দিচ্ছি মিটিং, হ্যাঁ এজেন্ডা আমি যে ওই এজেন্ডা অনুযায়ী মিটিং হচ্ছে, মিটিং এ যে ডিসিশন বা অ্যাকশন প্ল্যান গুলো হচ্ছে সেগুলো মিনিটস। হ্যাঁ এজেন্ডা স্যার মিটিং এ কি কি আলোচনা হবে ওগুলা লিস্ট, ওগুলো এজেন্ডা। এজেন্ডা মানে হচ্ছে আর মিটিং এ কি হইছে এটা পরে ওটা ওই হিসাবে মিনিটস। ওই এজেন্ডা অনুযায়ী আলোচনা করার পরে তো কিছু অ্যাকশন প্ল্যান আসে, হ্যাঁ এগুলো হচ্ছে এজেন্ডা ওয়াইজ যে জানানো হয় সেটা হচ্ছে মিনিটস। পরবর্তীতে এজেন্ডা আগে হয় মিনিট পরে হয়। হ্যাঁ নোটিশ আগে, নোটিশে থাকবে এজেন্ডা, নোটিশেই থাকবে এজেন্ডা। এই এজেন্ডা ওয়াইজ আলোচনার পরে সেটা ফলপ্রসূ কি আলোচনা হয়েছে সেটা যখন জানানো হয় সেটাকে বলা হচ্ছে মিনিটস। আর যেটা রেজুলেশন বলা হচ্ছে সেটা যখন আপনার কোনো ডিসিশন নেওয়া হয় সেই ক্ষেত্রে টপ ডিসিশন যেটা সেটাকে বলা হচ্ছে রেজুলেশন। এবং এটা অবশ্যই স্যার বোর্ড থেকে ইয়াগুলো আসবে, রেজুলেশনটা বোর্ড থেকে আসবে। হ্যাঁ বোর্ড রেজুলেশন, এখানে মিটিং এর এরা কেউ দিতে পারবে না। না স্যার এই রেজুলেশন স্যার মিনিমাম আপনার সদস্য সংখ্যা কতজন হতে পারে স্যার রেজুলেশন? এটা জানি না, সদস্য বলতে কি স্যার এখানে হতে হবে, কোরাম পূর্ণ হতে হবে। হ্যাঁ এখানে আমাদের ডিরেক্টর যে মিটিং আছে না, ডিরেক্টর মিটিং এ কতজনের কোরাম হবে সেখান থেকে যে ডিসিশন কোরাম পূর্ণ হতে হবে, যে কোনো মিটিং এ কোরাম পূর্ণ হতে হবে। তার কোরাম সংখ্যাটা তো সম্ভবত স্যার মেমোরেন্ডামে লেখা থাকে তাই না স্যার? মেমোরেন্ডাম লেখা থাকে, আর্টিকেলসে লেখা থাকে, আর্টিকেলস লেখা থাকে। জি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে বলেন স্যার। আপনার ওই যে কালকে এড করছিলাম তো কালকে লাস্টে যে স্যার কিছু মানে টপিকস আলোচনা করছেন ওইগুলা শীট পাওয়া যায় না স্যার। ওগুলো বই আছে ওইগুলো লাস্টে আলোচনা করছি শুধু শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ আপনার রেজ করে কিভাবে হ্যাঁ ওইগুলা নিয়ে আলোচনা করছি। ওইগুলো খুব আপনারা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা এগুলো আগে পড়ে আসছেন। না ওগুলো আপনার সাথে গোছানো ছিল এই জন্য। আমার ওইটা অবশ্য শীটও আমি করিনি, এটা পাওয়ার পয়েন্টে মনে ঢুকেছিল। এটা সম্ভবত আপনাদের ট্যাক্স বই আছে এটা, এই জন্য আমি শীট করিনি। আচ্ছা তার এই ফরম্যাট গুলা কি নেটে সার্চ দিলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। তো আমি দিয়ে দিই, আমার এখানে 2-3টা ফরম্যাট, এগুলা দিতে হবে না, আপনারা সার্চ দিয়ে নিয়ে নিন। যেহেতু মাঝে মাঝে আবার একদিন ব্যাংকে লেখা আছে, এগুলো আসলে দেওয়া মানে ডিসক্লোজ করা যায় না। চেষ্টা করছি সব বাদ দিতে, কোনো এক জায়গায় মনে রয়ে গেছে। আপনি রিপ্লেসমেন্ট দেন স্যার, তাহলে ওই সব চলে যাবে এক্সিম।
ঠিক আছে, আর শর্টকাট সময় তো আমি তো আজকে কালকে যতটুকু সময় পেয়েছি ভিতরে করি। এখন স্যার আমাদের ওভারঅল একটু দেন স্যার। এখন এই হলো এর মধ্যে কোনো কোশ্চেন না থাকলে আমি ওভারঅলে চলে যাব। ওভারঅলে আমার পাওয়ার পয়েন্টই আছে, আমি ওভারঅল লাস্ট ক্লাসে করা। জি স্যার, একটু আমাদের স্যার গাইড করুন স্যার। স্যার কর্পোরেট গভর্নেন্স বিষয়ে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। একটা হোল্ডিং এর সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে যদি হোল্ডিং এর আর সাবসিডিয়ারির ক্ষেত্রে তো একজনই কোম্পানি সেক্রেটারি থাকে, তো এই ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি কি স্যার সিওপো ওই কোম্পানিরই হোল্ডিং অথবা সাবসিডিয়ারি কোম্পানিতে সিওপো পোস্টে অ্যাপ্লাই করতে পারে কিনা, বা সে ধরেন সে রানিং সেক্রেটারি আছে ওখান থেকে সে ট্রান্সফার হইতে পারে কিনা, কর্পোরেট গভর্নেন্সের না পারবে না, ধরনের ইয়ে আছে কিনা? কর্পোরেট গভর্নেন্সে আপনাদের সাবসিডি কোম্পানির সিএফও মানে কোম্পানি সেক্রেটারি আলাদা থাকে, ওখানে সাবসিডি কোম্পানির সিএফও আলাদা থাকে, সিইও আলাদা থাকে, ঠিক আছে। কর্পোরেট আপনার হচ্ছে সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানির সিইও সিএফও সব আলাদা আলাদা হবে, একজন আরেকজনের জায়গায় যাইতে পারবে না। এবং শুধু ওই সাবসিডিয়ারি কোম্পানির না, এই যে 4-5টা পোস্ট যেগুলো আছে, কেউ দুইটা অর্গানাইজেশন একই সাথে হোল্ড করতে পারবে না। না আমি বলতে চাচ্ছি মানে ওই পোস্টে থাকবে না, বোর্ড ডিসিশন নিল যে সে কোম্পানি সেক্রেটারি থেকে সে সিও পোস্টে তাকে নি, এটা পারবে কিনা? ঠিক আছে, আপনি রিজাইন দিলে তো পারবে, রিজাইন দিলে আবার সেখানে রিজাইন দিয়ে নতুন করে জয়েন করাবে, অসুবিধা যদি জয়েন করে সে অসুবিধার বিষয়টা না, থাকতে পারবে না। না এটা করা যাবে, হ্যাঁ করা যাবে। কর্পোরেট গভর্নেন্সে এখান থেকে চলে ওখানে যেতেই পারে। না কর্পোরেট গভর্নেন্সে আছে যে একই সাথে আপনি দুইটা পজিশন হোল্ড করতে পারবেন। হ্যাঁ তা তো জানি ভাই, কিন্তু বলতেছে আমি ওই ইয়াটা নর্মসটা জানি না বা খুঁজে পাই নাই যে আসলে। না ওটাই ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ নেক্সট। ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা আরেকটা জিনিস ভাবছি। স্যার আপনি ওভারঅলে যান স্যার। ওভারঅল বলতে আমি ওভারঅল যেটা দিব সেটা হচ্ছে আমি কি কি পড়বেন সে কথাটা বলে দিব। স্যার ওটা আমাদের বলে দেন স্যার, আমরা ওটা আমার বলাটা খুবই সহজ, ঠিক আছে, কিন্তু আপনাদের অ্যাকশনে যাওয়া অনেক কঠিন হবে। না সমস্যা নাই স্যার, বলেন স্যার, শুনি আগে স্যার। আমি এই পর্যন্ত যা পড়াইছি এখন আমি সবগুলো বলবো, কি কি পড়াইছি বলবো। আপনি স্যার অনেক পড়াইছেন স্যার, ভয় লাগতেছে স্যার বসে। এগুলো এখন দেখবেন। জি স্যার বলেন। আপনার কাজ হচ্ছে, আমার কাজ শেষ যখন হয়ে গেছে আপনাদের কাজ শুরু হয়ে গেছে। সাঁতার তো স্যার আমাদেরই পারতে হবে। হ্যাঁ এখন দেখেন তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল। হ্যাঁ জি স্যার বলেন স্যার। শেষ হয়ে গেল তাড়াতাড়ি বলতে আগে যে আমরা 12টা ক্লাস আগে নিয়ে রাখছি, এখানে 18টার সুযোগ দিছে, 12টার 18টা 30টা বানাই দিয়েছে। 12টা ক্লাস মিস গেছে স্যার, ওইটা দুঃখের বিষয়। যেগুলো করি না অনলাইন তো আমার ইয়েতে করা, মানে যে ফিজিক্যালি ক্লাস ছিল তখন। আরে তো হ্যাঁ দেখেন আমি মিট করে দিছি, আমি আপনারা একটু দেখে নেন, পরবর্তীতে আমি আবার কথা আপনাদের কাছে যাব। আমার এখানে টোটাল যে আমি সাম আপ করতে যাচ্ছি, সেই সাম আপে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি চ্যাপ্টার ওয়াইজ বলবো। এতদিন পর্যন্ত আমি আমার যে আমি ধরে নিচ্ছি আপনি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট ক্লাস করছেন। কেউ যদি কোনো ক্লাস মিস হয়ে থাকে অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে, কারণ আমার ক্লাস করেন নাই, কিন্তু সেটা অবশ্যই অন্য একজন টিচার একটা ক্লাস নিয়েছেন, ঠিক আছে। সুতরাং আপনি যেই সেশনে হন না কেন আপনি ক্লাস পাইছেন, সমস্যা নেই। সেখানে আমি আমাদের যে চ্যাপ্টারগুলোর ভিতরে প্রথম যে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি ইথিক্স অ্যান্ড বিজনেস। ইথিক্স অ্যান্ড বিজনেসের আপনারা যেটা দেখবেন, ইথিক্স অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে লেকচার শিট, আমার যে লেকচার শিট সেটা দেখবেন ICMAB কোড অফ ইথিক্স, ICMAB কোড অফ ইথিক্স। যদিও ICMAB কোড অফ ইথিক্স খুব বেশি elaborate কিছু নাই। IESBA হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018, আপনি IESBA হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018 দেখে নেন, তাহলে অটোমেটিক্যালি ICMAB কোড অফ ইথিক্স হয়ে যাবে। তার মানে হচ্ছে ইথিক্স এন্ড বিজনেসের চ্যাপ্টারের জন্য আপনি পড়বেন লেকচার শিট, ICMAB কোড অফ ইথিক্স, IESBA হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018। এটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার
ইথিক্স অ্যান্ড বিজনেস, এই চ্যাপ্টারটা কভার দিবে এই তিনটা জিনিস। আমার লেকচার শিট, আইএসবি কোড অফ ইথিক্স, আইসিএমএবি কোড অফ ইথিক্স। দেন আপনার সেকেন্ড চ্যাপ্টার নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে ইথিক্যাল কনফ্লিক্ট। ইথিক্যাল কনফ্লিক্টের ক্ষেত্রে যেটা কভার দিবে সেটা হচ্ছে আমার লেকচার শিট, আইসিএমএবি কোড অফ ইথিক্স, আইএসবি এর হ্যান্ডবুক, কোড অফ ইথিক্স 2018। এই দুইটা চ্যাপ্টারের জন্য মানে আপনার এই আইএসবি এর কোড অফ ইথিক্স 2018 দেখতে হবে, ইথিক্যাল কনফ্লিক্ট এন্ড ইথিক্স এন্ড বিজনেস। দেন চ্যাপ্টার হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের জন্য আপনার যেটা দেখতে হবে লেকচার শিট, কর্পোরেট গভর্নেন্স কোড। কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যুড বাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে? কর্পোরেট গভর্নেন্স কোড বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেটা ইস্যু করছে সেটা দেখবেন, আমার লেকচার শিটটা দেখবেন। সাথে আপনি যদি আরো এটাকে আরো একটু ভালো করে প্রস্তুতি নিতে চান অথবা নিতে ইচ্ছে পোষণ করেন, তাহলে বিএসএস অফ আইসিএসবি, বাংলাদেশ সেক্রেটারিয়েট স্ট্যান্ডার্ড অফ ইনস্টিটিউট চার্টার সেক্রেটারিয়েট অফ বাংলাদেশ, তাদের যে মানে 4টা স্ট্যান্ডার্ড এখন পর্যন্ত আমি যেটা পাইছি, আমার কাছে যেটা আছে 4টা স্ট্যান্ডার্ড পর্যন্ত আছে। এই 4টা স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট চার্টার সেক্রেটারি অফ বাংলাদেশ যারা ইস্যু করছে, এটা আপনি তাদের আইসিএসবি এর ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনি স্ট্যান্ডার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? সেখানে বলা আছে কর্পোরেট গভর্নেন্সের কোডের ক্ষেত্রে যে ওয়েগুলো বলা আছে সেই অনুযায়ী তাদের স্ট্যান্ডার্ডগুলো করা আছে। যেমন বলছে এজিএম, আমরা যে কোম্পানি একটা যেটা পড়লাম কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্সে, যে এজিএম কিভাবে করবেন, ডিভিডেন্ড ডিক্লেয়ার কিভাবে হবে, এই সব কথাবার্তা ওখানে দেওয়া আছে। 4টা স্ট্যান্ডার্ড করছে তারা, 4টা ওটা দেওয়া আছে, বিএসএস অফ আইসিএসবি। তাহলে আমরা 3টা চ্যাপ্টার শেষ করলাম। নেক্সট যে চ্যাপ্টার, কম্পারিজন অফ ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম। এই যে এখানে আমার যে লেকচার শিটটা মোটামুটি এটা পড়লেই হয়ে যাবে, কম্পারিজন ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম। সেই সাথে সাথে আপনারা ইচ্ছা মানে এখানে আরেকটু যেটা করতে পারেন, আমার এখানে কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো এলাবোরেট হিসাব করতে পারেন। যেমন হিস্ট্রি অফ মানে লিগ্যাল সিস্টেম অর সরি একটা আসছিল যে লিগ্যাল সিস্টেম অফ চায়না, লিগ্যাল সিস্টেম অফ ইউকে, লিগ্যাল সিস্টেম অফ ইউএসএ, এরকম অনেকগুলা পার্ট আছে। এটার জন্য আপনি লেকচার শিটটা দেখবেন, সাথে আপনার টেক্সট বুকটাও দেখতে পারেন। আপনার যে টেক্সট বুকটা আছে সেখান থেকে কিছু সাজেশন নিতে পারেন। কম্পারেটিভ ইংলিশ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম। দেন হচ্ছে ল অফ কন্ট্রাক্ট। ল অফ কন্ট্রাক্ট আপনারা যেটা দেখবেন সেটা লেকচার শিট, কন্ট্রাক্ট 1872, সেল অফ গুডস অ্যাক্ট 1930, ঠিক আছে? ল অফ কন্ট্রাক্টে দেখবেন লেকচার শিট, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, সেল অফ গুডস অ্যাক্ট 1930। ল অফ এমপ্লয়মেন্ট, ল অফ এমপ্লয়মেন্টে দেখবেন হচ্ছে লেকচার শিট, বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, লেবার অ্যাক্ট 2006, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন অফ ফাইন্যান্স, কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স দেখবেন লেকচার শিট, কোম্পানি অ্যাক্ট 1994, সাথে হলো ওই বাংলাদেশ সেক্রেটারি স্ট্যান্ডার্ড যেটা আছে সেগুলো যদি আপনি ওখানে দেখেন তাহলে এখানেও কভার হয়ে যাবে। এই ছিল আমার কাছে যতগুলা জিনিসপত্র, সেগুলো আপনাদেরকে বলে দিছি। এখন আপনারা আপনাদের দায়িত্ব, ভালো করলে আমার সুনাম, খারাপ করলে আমার একটু দুর্নাম, কিন্তু আপনার যা ভুগবেন আপনি, ভালো করলে বেনিফিটও পাবেন আপনি, ঠিক আছে? এখন আপনার কাছে আপনাদের 6 নাম্বারটা একটু বলবেন আবার। 6 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার কোনটা? 6 নাম্বার চ্যাপ্টার, লেকচার শিট, কোম্পানি অ্যাক্ট 1994, সাথে হলো সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড, বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড, একটু আগে আমরা যেটা বলছি। হ্যাঁ, একটু আবার বলেন স্যার। ওটা বুঝি না, আবার বলেন স্যার। আপনি একটু পিছনে যান, আমরা লিখে নিচ্ছি তো। তাহলে আমি প্রথমে শুরু করি, তাহলে নেন আমি শুরু করতেছি আবার। জি স্যার, একটু আবার ছিল স্যার, লিখে নিচ্ছিলাম স্যার। হ্যাঁ, আবার লেখেন, প্রথম থেকে লেখেন। ইথিক্স এন্ড বিজনেস, লেকচার শিট, আইসিএমএবি কোড অফ ইথিক্স, আইএসবিএ হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018। এই তিনটা ইথিক্যাল কনফ্লিক্টের ক্ষেত্রে ঠিক সেম, ইথিক্যাল কনফ্লিক্ট এন্ড ইথিক্স এন্ড বিজনেস, লেকচার শিট, আইসিএমএবি কোড অফ ইথিক্স, আইএসবিএ হ্যান্ডবুক কোড অফ ইথিক্স 2018।
দেন হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স লেকচার শিট, corporate governance code issued by Bangladesh Security Exchange Commission, ESS of ICSB, Bangladesh Secretariat Standard of Institute of Chartered Secretariat of Bangladesh, lecture sheet, corporate governance code, BSS of ICSB. Comparison of English law with alternative legal systems, lecture sheet, এবং সাথে হচ্ছে টেক্সট বুক। আপনাদের যে টেক্সট বুকটা সীমা টেক্সট বুক, ল অফ কন্ট্রাক্ট, lecture sheet, Contract Act 1872, Sale of Goods Act 1930, lecture sheet, Contract Act 1872, the Sale of Goods Act 1930, Law of Employment, lecture sheet, Bangladesh 6, Administration and Finance, lecture sheet, Companies Act 1994, Company Code, সাথে হচ্ছে ঠিক আছে, সবাই লিখতে পারছেন? জি স্যার, লেখা হয়ে গেছে। স্যার এই ক্ষেত্রে স্যার ওই যে ইথিক্স এন্ড বিজনেস স্যার, ইথিক্যাল কনফ্লিক্ট, এই দুটোতে স্যার যে দুটো যে কমন আইসিএমএবি এর কোড অফ ইথিক্স আর আইইএসপি হ্যান্ডবুক যেটা, এটা পড়লে স্যার আর স্যার লেকচার শিট দুটো স্যার দুই চ্যাপ্টার দুটো পড়লে স্যার দুটো চ্যাপ্টার হয়ে যাচ্ছে। তাই লেকচার শিটগুলো আপনাকে একটু হেল্প করবে কি, যেগুলো একটু বেশি এমফাসাইজ দিবেন আর কি। লেকচার শিটগুলো কিন্তু ওইগুলো থেকে নেওয়া, কিন্তু সেগুলো একটু বেশি এমফাসাইজ দিতে পারবেন, এটাই বেশি। স্যার কেস স্টাডির ক্ষেত্রে কি করব আমরা? মানে কেস স্টাডি আপনি আলাদা পাবেন না, কেস স্টাডি আলাদা করে কেস স্টাডি কমন ফলাবেন সেটা হবে না। না স্যার কমন না, প্র্যাকটিসের জন্য বলতেছিলাম স্যার। এর জন্য যেটা হবে সেটা হচ্ছে যেমন কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে আপনি দেখবেন এরকম বলা আছে, যে আইন দেওয়া আছে, নিচে আপনার উদাহরণ ইলাস্ট্রেশন দেওয়া আছে, এই ইলাস্ট্রেশন গুলো দেখবেন। ঠিক আছে, এরকম করে আপনার যতগুলো কোড অফ এথিক্স, মানে আপনার কোড অফ এথিক্স এর ক্ষেত্রে এরকম দুই একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। আর যদি ইলাস্ট্রেশন যেগুলোতে নাই, সেক্ষেত্রে আপনি আইনটা জানলে ওই অনুযায়ী আপনি লিখতে হবে। আইন জানলে আপনি লিখতে পারবেন। ইথিক্যাল কনফ্লিক্ট, ওই আইন অনুযায়ী আপনি তখন ইথিক্যাল কনফ্লিক্ট গুলো আপনি কেস স্টাডি আকারে লিখতে হবে। আচ্ছা স্যার, কেস স্টাডিটা স্যার কোনো ফরম্যাট আছে নাকি? নরমালি কোশ্চেন আনসার যেভাবে লিখি ওইভাবে আমরা নিজের মতো করে লিখব? যেটা আপনার নিজের মতই লিখবেন, যেহেতু অ্যাজ এ প্রফেশনাল পরীক্ষা, আপনি অ্যাজ এ প্রফেশনাল পারসন হিসাবে আপনি যদি আপনার ইনস্টিটিউট, আপনার যদি কোনো অর্গানাইজেশনে বসে থাকেন, তাহলে যেভাবে করবেন ঠিক সেভাবে লিখতে পারলে সবচেয়ে ভালো। এইটা আমি দেখাইলাম, যেমন আপনি যেমন মেমো আকারে বলছে, হ্যাঁ, তাহলে আপনি মেমো আকারে দেন, তাহলে তো এরকম মেমো করে দিতে পারেন, তো সবচেয়ে ভালো। আর না হতো নতুবা অ্যাটলিস্ট আপনি আপনার মতো ফরম্যাট হোক, যেভাবে হোক একবারে দিলেই হলো। স্যার নরমাল কোশ্চেন যেভাবে লিখি ওইভাবে আনসারটা দিয়ে দিলে হবে না স্যার? হ্যাঁ, হবে। থিওরিক্যাল পরীক্ষা, আপনার থিওরিক্যালি আপনি 10-এর থেকে আপনি 7 পাইতে পারেন, 6 পাইতে পারেন, 8 পাইতে পারেন, 5 পাইতে পারেন। আপনি লিখতে হবে, লিখলে না কিছু পাবেন, না লিখলে তো কিছুই পাবেন না। স্যার প্রথম দিকের যে 12টা ক্লাস নিয়েছিলেন স্যার, ওই ক্লাসগুলোতে আসলে কি কি জিনিস ছিল আমাদের তো ওই ধারণা নেই স্যার, যারা অ্যাটেন্ড করতে পারে না। ধারণা নাই বলতে তো ক্লাসগুলো তো ওইগুলাই হয়েছিল যে স্যার আমরা যারা চিরং থেকে আসছি তারা স্যার আপনার ঢাকার ক্লাস তো করতে পারি নাই। হ্যাঁ, যারা রেজাল্ট দেওয়ার পরে অ্যাডমিট হইছে স্যার ওরাও করতে পারে নাই স্যার। কর্পোরেট গভর্নেন্স পর্যন্ত পড়াইছে, কর্পোরেট গভর্নেন্স
আমি কর্পোরেট গভর্নেন্স পর্যন্ত আগে ক্লাসে পড়াইছি, এখন কর্পোরেট গভর্নেন্স পর্যন্ত আপনারা ওইগুলা আগে দেখে নিতে হবে আর কি। আমি তো শীটগুলা আপনার গ্রুপ থেকে পাবেন, এতে পাবেন, বিভিন্নভাবে হেল্প পাবেন। এই শীটগুলো পড়লে হবে স্যার? আশা করা যাচ্ছে। শীট বলতে কি, এখানে শীট যেগুলো দিছি শীটের সাথে এক বলা আছে না, যেগুলো আপনাকে এখন যেগুলো লিখছি, আপনি এখন আজকে যা বলছি তা হলো সব ক্লাসের মূল ক্লাস এইটাই। এটা যদি এগুলো আপনি সব করে ফেলেন তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে স্যার, আজকে আপনার ক্লাস কি আজকে শেষ স্যার? আজকে শেষ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন স্যার যেন ভালো করতে পারি স্যার। হ্যাঁ ভালো করেন, আর আমার জন্য দোয়া করেন, সবাই জি সবার স্যার। জন্য দোয়া করেন। বুঝলাম স্যার, আমাদের পড়াশোনা করতে হবে অনেক স্যার। পড়াশোনা করতে হবে, হয়তোবা আপনাদের সাথে আবার দেখা হবে কিনা। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, অনলাইন ক্লাসগুলি স্যার অনেক এনজয় করেছি স্যার। স্যার আবার আপনার ক্লাসে আসতে হবে স্যার। স্যার ফেল করলেও দেখা হবে স্যার। না পাস করলেও দেখা হবে। অনলাইন ক্লাসগুলি স্যার আপনারা যদি আমার মেম্বার হন দেখবেন যে প্রতিনিয়ত আবার দেখা হচ্ছে একসাথে। জি স্যার, স্যার দোয়া করবেন স্যার, আমরা চেষ্টা করব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার মনে থাকবে না, আপনারা কিন্তু চিনবেন যে না স্যার এই যে স্যার আমাদের মনে থাকবে স্যার। হ্যাঁ স্বাভাবিক, স্টুডেন্টদের মনে থাকে। স্যার এই অনলাইন ক্লাসগুলি স্যার অনেক এনজয় করেছি স্যার। অনলাইন ক্লাসে অনলাইন অনেক এনজয় করেছি স্যার। হ্যাঁ অনেক টিচারের ইন্টারঅ্যাকশনটা ততটা ভালো হয় না। ভালো হয় না, রাইট। আমাদের জন্য অনেক দোয়া করবেন স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আমাদের পরীক্ষা কবে হবে স্যার? একসাথে যেন আবার দেখা হতে পারি, ঠিক আছে? সবাই মেম্বার হয়ে ইনশাআল্লাহ আসেন, একসাথে আবার আমরা কথা বলবো, আলোচনা করবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি স্যার, ভালো থাকবেন স্যার আপনি। ভালো থাকবেন স্যার আপনি স্যার। ভালো থাকবেন স্যার। আমাদের পরীক্ষা কবে হবে স্যার? থ্যাংক ইউ স্যার। কখন হবে সাথে জানি না, অ্যাডমিনিস্ট্রেশন জানবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার, দোয়া করেন স্যার। সাবধানে থাকেন স্যার, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। পড়াশোনা শুরু করে দেন, ধরে নেন যে পরীক্ষা হয়ে যাবে, বেশি দিন আর নাই। জি স্যার ইনশাআল্লাহ। স্যার 1.5 মাস সময় আছে, ধরে নিতে হবে। 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো, 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা নিতে আর কোনো বাধা নাই। স্যার 31 তারিখ পর্যন্ত সব আবার নতুন করে দিছি, এটা কোনো সমস্যা হচ্ছে না স্যার? না আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ইনস্টিটিউট তো কাজগুলো কনফার্ম করলো যে আগামী শনিবার থেকে পরীক্ষা হচ্ছে। এটা শুধু এখানে দেখতেছি স্যার, আর কোথাও নিচ্ছে না। দাদা সেক্রেটারি তারা অনেক পরীক্ষা নিচ্ছে, অনেকে সবাই নিয়ে দিচ্ছে। আমাদের পরীক্ষা শুরু তারিখ থেকে আইসিএসবি তে। হ্যাঁ সবাই নিচ্ছে পরীক্ষা, সবাই নিচ্ছে। স্যার এই সিস্টেমগুলো দেখলাম স্যার দুটো সেশনের পরীক্ষা বাতিল, এগুলো দেখে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আবার ইনশাআল্লাহ পরে দেখা হবে ইনশাআল্লাহ স্যার। ওকে আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার।